বাংলাদেশ কপাল পোড়া আসলে। কপাল পোড়া না হলে এই যে দেখেন এই ছেলেটা তারেক জিয়া নাকি তারেক রহমান হোয়াটএভার তিনি বাংলাদেশে এসে ঢুকলেন ১৬ বছর পরে কিংবা আরো বেশি হয়তো। উনি বাংলাদেশে এসে এবার ইন্ডিয়ান এজেন্ট হয়ে বসে গেলেন। এতদিন তো দূরে বসে করতেছিলেন। এখন উনি এখানে বসে বাংলাদেশের বুক চিরে রাজনীতি করা শুরু করলেন। উনি ইন্ডিয়ার মানে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর এজেন্ট হতে চাচ্ছেন। উনি ইন্ডিয়ার অ্যারেঞ্জমেন্টে তথাকথিত রুমা পালের রয়টার্সের একটা সাক্ষাৎকার। রুমা পালের রয়টার যখন বলবো তখন বুঝবেন যে রুমা পালের রয়টার মানে হলো ইন্ডিয়ান রয়টার। মানে ইন্ডিয়ান রয়টারও না, এটা হলো রয়ের রাউটার। যখন রাউটার হয়ে যায় র রয়টার এত বড় একটা আ আপনার সংবাদ সংস্থা। এটা যখন এই কম্বিনেশনে চলে যায় তখন ওইটা এর রাউটার হয়ে যায়। তারেক সাহেব সিদ্ধান্ত নিলেন যে উনি হাসিনাকে পুনর্বাসন করবেন। কি আরামের চাকরি দেখেন। উনার নিজেই যেখানে বাংলাদেশ থেকে মনে হয় উধাও হয়ে গেছেন। বাংলাদেশে ফিরে বসতে পারেন না। ফিরতে পারছেন না। সেটার ব্যবস্থা করলো একটা মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট। হাসিনাকে উৎখাত করা হলো। ফলে উনার জন্য দুয়ারটা খুললো, রাস্তা খুললো। অথচ উনি ঢাকায় এসে আবার ওই হাসিনাকে ফেরত আনার বন্দোবস্ত করলেন। এই হচ্ছে তার রাজনীতি। এখন কি করা যাবে? এটা তো আর বলে আনা যায় না তাকে যে আপনি ঢাকায় গিয়ে এই রাজনীতি করতে পারবেন না। করতে পারবেন কি পারবেন না, এটা তো আপনি করলে পাবলিক কিভাবে অ্যাক্ট করবে সেগুলো দেখে না আপনি বুঝবেন। এনিওয়ে যেই কারণে আজকের এই প্রসঙ্গটা, এই প্রসঙ্গে হেডলাইনটা শুনেন তাহলে বুঝবেন কোন জায়গা থেকে আমি শুরু করতে যাচ্ছি। সেটা হলো যে উনি গত পরশুদিন বোধহয়, হ্যাঁ পরশুদিনই উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই যে রয়টার্সকে, ইন্ডিয়ান রয়টার্সকে দিয়ে ওখানে বলেছেন যে হাসিনা আর আসতে পারবে কিনা ওইভাবে বলে নাই। যেহেতু হাসিনা নিজেই আসতে পারবে না, সে ফাঁসির আসামি। ফাঁসির আসামি না, ফাঁসি হয়ে যাওয়া আসামি। তো তার ছেলে-মেয়েরা ঢাকায় আসতে পারবে। বাংলাদেশে ফিরতে পারবে, রাজনীতি করতে পারবে। এই কথাটা উনি ওখানে বলেছেন। প্রসঙ্গটা সেখান থেকে। এখন সেই প্রসঙ্গ নিয়ে আজকে ১ম পলিটিক্যাল রিঅ্যাকশন দিয়ে যাচ্ছে একটা আমাদের আ সজীব ভুইয়া মানে এনসিপির এখন যে মুখপাত্র হয়েছে, মন্ত্রী ছিল ইউনূস সাহেবের সরকারে। সো সজীব ভুইয়া যে মন্তব্যটা করেছে, আজকে এখন আমি কথা বলব মূলত সেটা নিয়ে। তো এই প্রসঙ্গে ইত্তেফাকের হেডলাইনটা হলো, হাসিনার ফাঁসির রায়ের পরদিন না সরি, হেডলাইনটা হলো জিয়াউর রহমানের মতন ভুল করতে যাচ্ছে তারেক রহমান। আসিফ মাহমুদ। আবার পড়ছি। জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান। আসিফ মাহমুদ। এটা ইত্তেফাকের শিরোনাম হলো এরকম। আ আসিফের বক্তব্য কনটেন্ট সবই ঠিক আছে। কিন্তু এটাকে তারেকে এই জিয়াউর রহমানের রেফারেন্স এ না বললে ভালো হতো। উনি রেফারেন্স টা তুলতে গেছেন যে জিয়াউর রহমানের আমলে হাসিনা ফিরেছিল বাংলাদেশে। এরকম কথা আমাদের এখানে প্রচলিত আছে। অনেকটা শুনতে ভাল লাগে, মজা, খোঁচা দেওয়া যায় টাইপের একটা মন্তব্য আছে যে হাসিনা দেশে ফিরেই জিয়াউর রহমানকে খুন করেছিল। সো হাসিনাকে ডেকে নিয়ে এসে জিয়াউর রহমান নিজের খুন হয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। এটা ওটা পপুলার মানে যেগুলা বললে হালকা পাতলা মেজাজে আপনি একজন আরেকজনকে খোঁচা দিতে পারেন সেইটা সেই ধরনের একটা ভাষ্য এটা। সো এখানে আমার আপত্তিটা ২ টা কারণে, ২ টো পয়েন্টে। একটা পয়েন্ট হলো যে জিয়া রহমানকে এরকমভাবে হালকা করে তুলনায় নিয়ে আসাটা ঠিক না। ২ আসিফ ভুঁইয়া জিয়া রহমান সম্পর্কে খুব কিছু জানেন বলে আমার মনে হয় না। আর একদম বেস ফ্যাক্টস হচ্ছে অবশ্যই হাসিনা দেশে ফিরেছিলেন ১৭ই মে ১৯৮১। তার ১৩ দিন পরে জিয়াউর রহমান খুন হয়ে যান। বা ওই চিটাং এর এই সো কল্ড মার্শাল ল বিদ্রোহ হোয়াটএভার। এটা তখন ঘটেছিল মাত্র ১৩ দিন পরে। না, আমি জানি পুরোটাই ঘটনাটা পরে জেনেছি। আমার এগুলো নানান কারণে নানান কিছুতে আমার এগুলো জানার সুযোগ হয়েছে। একটা তো শুনলে অবাক হবেন আপনারা ওই ওই কুতে পার্টিসিপেট করা একজন মেজর
পরবর্তীকালে যে ফাঁসির আসামি হয়ে গেছিল, যে এখনো পলাতক, সেই পলাতক মেজর একসময় আমার অধীনে, তখন যমুনা ব্রিজ বানানো হচ্ছে, আমার অধীনের সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ পাইছিল। ফলে তার কাছে আমি অনেক ডিটেইল কিছু শুনেছি। জিয়া রহমান কেন কিভাবে মরেছে, স্পেসিফিক্যালি পলিটিক্যাল সাইডটা না। তো এনিওয়ে এগুলো ওইসব দিক থেকে হাসিনা জিয়া রহমানকে মারছে এইটার চেয়ে বড় মিথ্যে কথা আর হয় না। আর এর চেয়ে বড় ফ্যাক্টসটা হলো হাসিনা যে সময় দেশে ফিরতেছে বাংলাদেশে ৮১ সালে, সেই সময় ইন্ডিয়ার এই ইনফ্লুয়েন্স নাই বাংলাদেশের উপরে। এটা সবসময় ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সের মধ্যে আমরা আছি, এই অনুমানটাও ভিত্তি নেই। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স বাড়ছে এই শতকে এসে। আরো স্পেসিফিক্যালি বললে ৭ সালের আগে কখনো ছিল না। 1/11 এর ৭ সাল ২০০৭ সালের পরে এই ইনফ্লুয়েন্সটা হয়েছে। তাও আমেরিকানরা চীন ঠেকানোর জন্য ইন্ডিয়াকে ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছে, তাই এই ইনফ্লুয়েন্সটা হয়েছে। এর আগে কখনোই এরকম ইনফ্লুয়েন্স ছিল না। চাইতো অনেক কিছু, কিন্তু চাওয়া আর পাওয়া আলাদা জিনিস। আর ইন্ডিয়ানরা চাইবে এরকম অবস্থা তো ছিল না। ইন্ডিয়ানরা খুচরা কিছু কাজ করবে। কেমন? যেমন মনে করেন যে আচ্ছা আমাদের এখানে পাহাড়িরার সঙ্গে শেখ মুজিবের ওই যে কথা, তোরা সব বাঙালি হয়ে যা। ৭২ সালের সংসদে শেখ মুজিব এই ভাষ্যটা দিয়েছিল। মানবেন্দ্র লাল মাকেব, সেও ছিল এমপি একজন। তাকে বলছিল তোরা বাঙালি হয়ে যা। এটা তো খুবই বাজে, অসম্মানজনক কথা শেখ মুজিব বলছিল। সেটার কারণে তারা বিদ্রোহী হয়ে যায়। আর এটাকেই শেখ মুজিব মারা যাওয়ার পরে ইন্দিরা গান্ধী এটাকে তাল দিচ্ছিল। তো এগুলাই করতো ইন্ডিয়ানরা। বড়দের একটা বিদ্রোহীদেরকে তাল দিচ্ছে আছে, দিয়ে গেছে। এরকম একটা সম্পর্ক ছিল। ফলে এটা কোনো মতে সত্যি না যে জিয়া রহমানের কে মারছে আমাদের হাসিনা ফিরে এসে, বা হাসিনা মারছে, এটাও কোনো ভিত্তি নেই আসলে। এনিওয়ে ওটা প্রসঙ্গ না। প্রসঙ্গটা হচ্ছে এই যে জিয়া রহমানের যে ফিচার, জিয়া রহমানের কত বিরাট। না, এটা পার্সোনাল স্তুতি করা আমার কোনো আগ্রহ না। মনে রাখতে হবে আমি কিন্তু ৭৯, ৮০, ৮১ জিয়া রহমানের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করা ছাত্র কর্মী একজন। ফলে আমার সাথে জিয়া রহমানের অত খাতিরও নেই, খাতিরও ছিল না, এরকমও না আসলে। কিন্তু ফ্যাক্টস হিসেবে বলতে হবে। জিয়া রহমানের বিশেষত্বটা অন্য জায়গায়। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এটা রাষ্ট্র গড়ে উঠছে কখন? জিয়া রহমানের হাতে। না, প্রেসিডেন্ট হিসেবে না। এই জিয়া রহমানের হাতে গড়ে উঠেছে যখন আর্মিটা, এইটাই বেশিরভাগ মানুষ জানে না, এই জায়গাটা স্পেসিফিক্যালি বলতে পারে না। কেন? কারণ শেখ মুজিবের আমলে আওয়ামী লীগের হাতে, ইন্ডিয়ার হাতে গড়ে উঠা একটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। সেটা কখনোই চাইবে না, ইন্ডিয়া চাইবে না যে আমাদের আর্মি কোন শক্তিশালী আর্মি হোক। ওকে সবসময় একটা সাবঅর্ডিনেট কিছু বানায় রাখবে। যে শেখ মুজিব মারা যাওয়ার কারণে জিয়া রহমান এই সুযোগটা পাইছিল আর্মিকে গড়ে তুলতে। এই আর্মিকে গড়ে তুলেছিল, ইনস্ট্রুমেন্টালি একে সাজাইছিল যে লোকটা, সে হলো জিয়া রহমান। আপনি এখনো যেকোনো আর্মির যেকোনো অফিসার, সে যেই দলের দিকেই তার ন্যাক থাক না কেন, অ্যাজ এ প্রফেশনাল আর্মি, তাকে স্বীকার করতে হবে সে যা কিছু ট্রেনিং পাইছে এ সবকিছু অ্যারেঞ্জ করছে। কবে থেকে চালু হয়েছে? জিয়া রহমান, জিয়া রহমানের হাতে। এই অর্গানাইজেশনটাকে এরকম ছিল না, এরকম ছিল না। কখন থেকে হয়েছে এটা? কে করেছে? জিয়া রহমান করছে। সবচেয়ে জিয়া রহমানের অ্যাচিভমেন্ট হলো ডিজিএফআই। ডিজিএফআই এর আগে বোধহয় ডিজিএফআই ছিল না এর আগে, বা এই ফর্মে ছিল না। অর্থাৎ আপনাকে একটা রাষ্ট্র প্রোটেকশনের সংগঠন হিসেবে এটাকে বানাইতে হবে। শেখ মুজিবের আমলে এটা তো আপনি এভাবে বানাতে দিবেন না। এইজন্য তো আপনি রক্ষী বাহিনী বানাইছিলেন। ট্র্যাডিশনাল আর্মি বানাতে চান নাই। ট্র্যাডিশনাল আর্মি বানাতে চান তো বিপ্লবী আর্মি বানান, ওটাও তো বানাতে পারবেন না। তাহলে না ট্র্যাডিশনাল না বিপ্লবী, তো একটা পাপেট বানায় রাখছেন আপনি এটাকে। তো এটা রক্ষী বাহিনী তো হইছে আসলে দলের একটা গুন্ডা বাহিনী মাত্র। সো আপনি এটাকে আর্মি হিসেবে গড়ে তোলা বলতে একটা রাষ্ট্রের স্বার্থকে, এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব শব্দগুলো আসছে কখন থেকে? এই শব্দের উৎপত্তিও দেখেন, ব্যবহারও দেখেন ওই ৭৫ সালের পর থেকে। জিয়া রহমানের হাতে নভেম্বরে জিয়া রহমান টেক ওভার করছে। নভেম্বরের পর থেকে এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতা সার্বভৌমত্ব কথা একসাথে কখনো ব্যবহার হচ্ছে হয়নি এর আগে। সো এগুলো হলো জিয়া রহমান। ফলে জিয়া রহমানকে যত্রতত্র ব্যবহার করে আনসামিট করাটা ভুল হবে। এটা হলো সজীব ভুইয়াদেরকে ইয়াং হিসাবে আমার একটাই পরামর্শ যে এইটা করবেন না। যেখানে সেখানে জিয়া রহমানকে টেনে এনে তার সাথে একটা কম্পেয়ার করে দিবেন না। আর ঘটনাচক্রে এই জিয়া রহমানের সন্তান হলো তারেক রহমান।
ইট ডাজ নট মিন যে আপনি তারেক রহমানের কথা বলতে গিয়ে আপনি আননেসেসারি জিয়া রহমানকে টানবেন। এটা হচ্ছে আমার পরামর্শ। সেকেন্ড পরামর্শ হচ্ছে যে তারেকের যে সমালোচনা করে সেটা স্ট্রেট করেন। যা সে অপরাধ করেছে, ভুল করেছে সেটা নিয়ে কথা বলেন। নট টু মানে রেফার যে উনি জিয়া রহমানের ছেলে বা জিয়া রহমান এই ভুলটা করেছিল। এই জিয়া রহমান সেই অর্থে কোনো ভুল করেন নাই। আপনার দেখেন 79 যখন উনি ক্ষমতা নিচ্ছে ৭৫ সালের নভেম্বরে। 79 এ যখন সংসদ বসে গেছে, তখন থেকে উনি বহু কিছু নরমাল রাজনৈতিক তৎপরতা হিসেবে ফেরত আনে দিতে হবে না? নাহলে তার এক সমালোচনা হবে। তো সেই হিসেবে উনি জিনিসটা দিয়েছিলেন। ফলে ৩২ নম্বর বাড়ি ফিরিয়ে দেওয়া, ৩২ নম্বরের সম্পত্তি যা, যা ছিল সব থেকে বুঝিয়ে দেওয়া, সই নিয়ে নেওয়া। হাসিনা এখন যত কিছুই বলুক না কেন, এখনো অফিসিয়াল ডকুমেন্টে উনার সই দেওয়া আছে যে হ্যাঁ, আমি আমার বাপের যা কিছু ছিল সব বুঝে পাইছি। যে চাপা মারলে তো হবে না এখন। এই কাজগুলো তো হাসিনা শেখ মুজিব জিয়া রহমানই করছিল আসলে। ফলে এই কম্পারিজন একদম বোকার মতন কম্পারিজন হবে। ফলে এদিকে সাবধান থাকবেন। আর যার সমালোচনা করবেন, পলিটিক্যাল সমালোচনা যার করবেন, তার সুনির্দিষ্ট পয়েন্টে চলে যায় ভালো। যে আপনি এইবার হাসিনার ছেলে-মেয়েদের বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা দিচ্ছেন। ওকে। আরেকটা বড় প্রশ্ন হলো যে হাসিনা যেভাবে ফিরছিল তখন আর এখন যেভাবে ফিরছে দুটো এক না। তখন হাসিনা ফিরছে জাস্ট তার বাবা মারা গেছে। বাংলাদেশে শেখ মুজিব। তার মেয়ে হিসেবে দেশে ফিরছে। এটা হলো এক জিনিস। আর এখনকার হাসিনা ফেরা বা তার সন্তানদের ফেরাটার মানে হলো যে হাসিনা অলরেডি একটা ফ্যাসিজম কায়েম করছে ১৭ বছরে, বাংলাদেশকে বিক্রি করছে। যেই হাসিনার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ১৪০০+ লোককে মারছে। তাও তো লাস্ট ৩৬ দিনের মধ্যে। সেইটার জন্য তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সে তো উনি এখন একটা ফাঁসির আসামি না, ফাঁসির সাজা হয়ে যাওয়া একটা লোক মানুষ। সো সেই হাসিনার ছেলে, মেয়ে। সো এই দুটো কম্পারিজন না তো আসলে। ৮১ সালে যে হাসিনা ফিরছে সে অপরাধী না। আদালতের চোখেও না। এখনকার হাসিনা অবশ্যই আদালতের চোখে অপরাধী। ফাঁসির দণ্ড পাওয়া আসামি। দণ্ড পেয়ে গেছেন। ইভেন এই আ জয় বা পুতুল তারা তো অলরেডি দণ্ড পাওয়া লোক। সেইখানে জায়গা থেকে বলেন এটা কোনোভাবেই এই দুটো কম্পারেবল না। এটা জাস্ট ঘটনাচক্রে মিলেছে বলে আপনি জোর করে মিলাই দিবেন। এটা ঠিক না তো আসলে। আর এই যে আপনারা ওখানে সমালোচনা করেছেন, আসিফ নজরুল সমালোচনা করেছেন, আবার সেই বাকশালের কথা তুলে এনে। হবে না। এই যে এটা হয়ে যাচ্ছে যে যেমন দেখেন বিএনপির সমস্যা কি হলো? তারেকের সমস্যা কি হলো? যে এখন উনাকে সমালোচনা করতে হবে জামায়াতে ইসলামে। যেহেতু জামায়াতে ইসলাম তার পদ্ধতিতে। এখন জামায়াতে ইসলামের সমালোচনা করছেন আপনি 71 এ তার রোল দিয়ে। এটা খাচ্ছে না মানুষ। এইজন্য তো মতামত চলে গেছে জামাতের দিকে। জামাত এনসিপির যে জোট বানাইছে সেই জোটের দিকে মতামত চলে গেছে। আগামী ইলেকশন হলে খুব সম্ভবত জামাতই জিতবে। এই অবস্থাটা হচ্ছে কেন? কারণ আপনি আবার এই পুরানা একই কথা যে 71 এ জামাতের কি রোল ছিল ওটা দিয়ে আপনি জামাতের দোষ ধরতে গেছেন। সো রাইটফুলি যদি আপনি ব্যাখ্যা করতে না পারেন, সমালোচনা যদি না করতে পারেন উল্টা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। ফলে বাকশালের কথা বলে জিয়া রহমান সূত্রে তারেককে অভিযুক্ত করবে এটা ভুল পথ। এক্সারসাইজ করেন, পড়াশোনা করেন। কিভাবে কথা বলবেন, কি অভিযোগ তুলবেন সেগুলো নিয়ে চিন্তা করে কথা বলেন। আশা করি আপনারা এগুলো আপনাদের শিখবার আরো সময় আছে। সুযোগ এখন এটা। এটা শিখে আপনারা আরো দক্ষ হয়ে উঠবেন। এই আশা করি। থ্যাংক ইউ।